আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে নবম অধ্যায়ের বোর্ড সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো তোমরা এখানে উদ্দীপক আকারে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, এই প্রশ্নটি কুমিল্লা বোর্ড 2020 সনে এসেছে। তো আমরা এখন উদ্দীপকটি বুঝবো এবং এখান থেকে যে প্রশ্নগুলো আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে সেই প্রশ্নগুলোর আমরা অ্যান্সার খোঁজার চেষ্টা করব। আচ্ছা, তো শুরুতেই আমি যাচ্ছি উদ্দীপকে। দেখো, উদ্দীপকটা খুব সিম্পল, এক লাইনের একটা বিক্রিয়া। এখানে বলা হচ্ছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানি বিক্রিয়া করে এক্স নামক একটি যৌগ উৎপন্ন করতেছে এবং ওয়াই নামক একটি যৌগ উৎপন্ন হবে। দুইটা যৌগ এক্স এবং ওয়াই সম্পর্কে এক্সট্রা একটা হিন্টস দিয়ে দিচ্ছে যে ওয়াই হবে একটা অ্যাসিড। মানে এক্স কে হোক সেটা আমি চাই না, বাট আমার ওয়াই একটা অ্যাসিড হবেই হবে, এটা আমাকে বলতেছে এখানে। আচ্ছা, এবারে আসো আমরা এখন এই এক লাইনেই আমাদের উদ্দীপক দেওয়া। তো আমরা এখন এখান থেকে ধারাবাহিকভাবে প্রশ্নগুলোর অ্যান্সার খুঁজবো। আমাদের প্রথম প্রশ্ন যে প্রতীক কাকে বলে। আচ্ছা, তো তাহলে দেখো, আমরা প্রতীকের সংজ্ঞা এইভাবে দিতে পারি যে কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে ওই মৌলের প্রতীক বলা হয়। আচ্ছা, তুমি এই পূর্ণ নামের জায়গায় তুমি এটাকে আরো কিছু কথা অ্যাড করতে পারো। কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে ওই মৌলের প্রতীক বলে। সো পূর্ণর জায়গায় তুমি চাইলে ইংরেজি বা ল্যাটিন নাম এটাও চাইলে অ্যাড করতে পারো। ওকে, সো এক লাইনে আমাদের অ্যান্সারটুকু কমপ্লিট হয়ে গেল। আমরা যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। কি বলেছে এখানে দেখো, খ নাম্বার প্রশ্ন, সেলাই করার সূচকে নারকেল তেলে ডুবিয়ে রাখা হয় কেন? আচ্ছা, এটা গ্রাম অঞ্চলে দেখা যায় যে আমাদের মা অথবা বোন অথবা সিনিয়র পার্সন যারা আছে, এরা সেলাই করা হয়, কাঁথা সেলাই করার যে সূচ থাকে চিকন করে, এটাকে নারকেল তেলে ডুবিয়ে রাখা হয়। এখন কোশ্চেন হচ্ছে যে কেন তারা এই কাজটা করে। আচ্ছা, তো আসো আমরা, তারা হয়তো যে উদ্দেশ্য করে এটা তারা জানে না, বাট এটার মধ্যে একটা কেমিস্ট্রি লুকায়িত আছে। আমরা এখন সেই কেমিস্ট্রিটাই বোঝার চেষ্টা করব। এইখানে যেটা বলা হচ্ছে দেখো, যে সেলাই করা সূচকে নারকেল তেলে ডুবিয়ে রাখা হয়, কারণ খেয়াল করো ইম্পর্টেন্ট যেটা, সূচ যাতে বাতাসের অক্সিজেন ও জলীয় বাষ্পের সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে মরিচা পড়ে ক্ষয় না হয়ে যায়। খুব ইম্পর্টেন্ট একটা লাইন এখানে বলে দিছে যে আমরা জানি যে সেলাই করা সূচ সাধারণত কি লোহার তৈরি ইস্যুর উপর পাতলা একটা আবরণ থাকে আর কি, হালকা একটা আবরণ। এখন এটা এত চিকন যে এটাতে যদি একবার জং পড়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে, এটা আর পুনরায় কোনোভাবে ইউজ করা যাবে না সেলাই করা সূচকে। তো এই জন্য এটাকে সবসময় নারকেল তেলে ডুবিয়ে রাখা হয়, এই জন্য কারণ নারকেল তেলের মধ্যে বায়ুমণ্ডলের অক্সিজেন প্রবেশ করতে পারবে না, ইভেন জলীয় বাষ্প প্রবেশ করতে পারবে না। অতএব এই সুই যেটা লোহা দিয়ে তৈরি হয়েছে, এই লোহাটা সহজে মরিচা পড়বে না, কেননা সেখানে বাতাস এবং জলীয় বাষ্প কেউই ওই নারকেল তেলের মধ্যে পৌঁছাতে পারবে না। ফলে এখানে মরিচা ধরবে না, সুচটা কি থাকবে, সেফ থাকবে বা ভালো থাকবে। তো এখানে এই কথাটাই বলা হচ্ছে, দেখো যে বিক্রিয়া করে। এখন দেখো, সুচ বাতাসের মুক্ত অবস্থায় রেখে দিলে কি হবে, বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে সেখানে মরিচা তৈরি করে, ফলে এর পৃষ্ঠতল ক্ষয়প্রাপ্ত হয়। তাই লোহার তৈরি সূচকে নারকেল তেলে ডুবিয়ে না রেখে নারকেল তেলে ডুবিয়ে রেখে সেখানে তার মরিচা যেন সে না পড়ে সেই দিকে লক্ষ্য করা হয় বা লক্ষ্য রাখা হয়। তাহলে আমরা ওভারঅল সামারি এভাবেই করতে পারি যে লোহার তৈরি সূচ সাধারণত সেলাই করার সূচ সাধারণত লোহার তৈরি, এই লোহা সহজেই মরিচা পড়তে পারে, এই জন্য আমরা নারকেল তেলে ডুবিয়ে রাখি যাতে করে সেখানে বাতাস এবং জলীয় বাষ্প কি হয় যেন সেখানে পৌঁছতে না পারে, সূচটা যেন ভালো থাকে। ওকে, আমাদের তাহলে ক্ষয়ের প্রশ্ন শেষ। এবারে যাচ্ছি আমরা আমাদের গয়ের প্রশ্ন। কি বলছে দেখো, যে উদ্দীপকের বিক্রিয়াটি কোন ধরনের ব্যাখ্যা করো। এই যে এই বিক্রিয়াটা কোন ধরনের, এটা আমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো আমরা এখন এটার গ নাম্বার প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, ফার্স্টে আসো আমরা বিক্রিয়াটা একটু বুঝবো যে বিক্রিয়াটা কিভাবে হলো। দেখো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ভাগ করো, তাহলে কি হবে বলো তো, অ্যালুমিনিয়াম হবে 3+ আর ক্লোরিন হবে মাইনাস, পানি H2O, পানির হাইড্রোজেন হবে কি H+, OH হবে কি মাইনাস। আচ্ছা, এবার এই অ্যালুমিনিয়াম প্লাস যাবে এই OH মাইনাসের কাছে, আর এই H+ যাবে Cl মাইনাসের কাছে। তাহলে H+ আর Cl মাইনাস মিলে কি উৎপন্ন করবে, HCl। যেহেতু আমার Y যৌগের পাশে লেখা ছিল অম্ল, আমার উদ্দীপকই লিখে দিয়েছিল অম্ল, তার মানে এখানে অম্লকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার মানে Y যৌগটি কি হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর X যৌগটি হবে এই অ্যালুমিনিয়াম এবং হাইড্রোক্সিল মূলক মিলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে আমাদের X যৌগ। তো এখন X যৌগে আমরা একটা ক্লু পাচ্ছি, সেই ক্লু হচ্ছে দেখো X যৌগটি সলিড মানে কি বলতো, দেখো Y যৌগটি হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যাকোয়া সলিউশন তৈরি করতে পারে, মানে সহজে বললে সে পানিতে দ্রবীভূত হতে পারে। কিন্তু X যৌগটি সে পানিতে দ্রবীভূত হতে পারে না, বরং এই যে দেখো রেখা, এই রেখা দ্বারা কি বোঝানো হচ্ছে, সে
অদক্ষেপ সৃষ্টি করতে পারে। কি সৃষ্টি করতে পারে? অদক্ষেপ সৃষ্টি করতে পারে। তাহলে আমরা এখন এখান থেকে আসলে ব্যাখ্যা করতে বলা হয়েছে যে বিক্রিয়াটা কোন কোন ধরনের। ফাইন, তাহলে আমরা আমরা এখান থেকে আসলে মূলত ব্যাখ্যাটা দিতে পারি। মূলত এই বিক্রিয়াটি, এখানে আমরা যে বিক্রিয়াটি দেখতে পাচ্ছি, এই বিক্রিয়াটি দুইটা বিক্রিয়াকে রিপ্রেজেন্ট করে, সে রিপ্রেজেন্ট করে। নাম্বার ওয়ান, এই বিক্রিয়কে রয়েছে পানি। এই বিক্রিয়কে আমরা পানি দেখতে পাচ্ছি এবং সেই পানিকে কিন্তু আমরা পজিটিভ নেগেটিভ দুইটা প্রান্তে ভাগও করতেছি, H প্লাস এবং OH মাইনাস। তাহলে আমাদের একটা বিক্রিয়া আছে যার নাম আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়কে পানি থাকে এবং সেই পানিকে H প্লাস এবং OH মাইনাস দুইটা অংশে ভাগ করা হয়, আমরা সেই বিক্রিয়াকে বলি আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। তাহলে এখানের বিক্রিয়াটি আমাদের সেরকমভাবে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, কারণ বিক্রিয়কে পানি রয়েছে এবং সেই পানিকে আমরা পজিটিভ নেগেটিভ দুইটা অংশে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান গেল এটা। নাম্বার টু, এই বিক্রিয়াটিকে অদক্ষেপণ বিক্রিয়া বলা যাবে। কেন অদক্ষেপণ বিক্রিয়া বলতে পারবো? কারণ চলো আমরা তাহলে একটু নিচ থেকে এটার ব্যাখ্যাটা দেখে আসি। সো আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া এবং অদক্ষেপণ বিক্রিয়া। সো দেখো এই যে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়াকে পানি থাকবে, সেই জন্যই এটাকে জাস্ট ব্যাখ্যা করা হলো। এবারে আমরা যাই অদক্ষেপণ কেন বলা হচ্ছে। দেখো, অদক্ষেপণ বিক্রিয়া বলা হয় এই জন্য, যদি কোনো বিক্রিয়কে পানি থাকে, যদি কোনো বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে, কিন্তু সেই উৎপাদগুলো যদি সরাসরি পানিতে দ্রবীভূত না হয়, তখন সেই বিক্রিয়াকে বলা হয় অদক্ষেপণ বিক্রিয়া। সো এখানে আচ্ছা আমরা আগের জায়গাতেই ফিরে আসি। দেখো, আচ্ছা এখানে ফলো করো, এই বিক্রিয়াতে, হ্যাঁ এই বিক্রিয়াতে আমাদের এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড রয়েছে, এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কি সলিড অবস্থা সৃষ্টি হলো, তাই না? সলিড অবস্থা তৈরি হলো। তার মানে এখান থেকে সহজে বলা যায় যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত হবে না। আবার HCl কিন্তু অ্যাকোয়াস সলিউশন তৈরি করতে পারে, তার মানে HCl কে আমরা চাইলে পানিতে দ্রবীভূত করতে পারি, কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে আমরা পানিতে দ্রবীভূত করতে পারি না। ঠিক আছে? সো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যেহেতু পানিতে দ্রবীভূত হয় না, তার মানে তুমি যদি তাকে কোনো পানিতে দ্রবীভূত করতেও চাও, সেই পাত্রের নিচে তলানি আকারে পড়ে থাকবে, যেই তলানিকে আমরা আমাদের ভাষায় বলি অদক্ষেপ। তাহলে বলা যায় যে এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড সে সহজে পানির সাথে দ্রবীভূত হয়ে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতেছে। যে উৎপাদ দুইটা আমরা পেয়েছি, উৎপাদ দুইটার একটা হচ্ছে কঠিন, সেই কঠিনটাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে অ্যাকোয়াস সলিউশন, যে কিনা সহজে পানিতে দ্রবীভূত হচ্ছে। যে অ্যাকোয়াস সলিউশন তার তো আর সে তো সহজে পানিতে দ্রবীভূত হয়েই যাচ্ছে, কিন্তু যেটা কঠিন সেটা পানিতে দ্রবীভূত হচ্ছে না। তাই অতএব এখান থেকে বলা যায় যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এখানে অদক্ষেপ তৈরি করবে। আর যে বিক্রিয়ার মাধ্যমে অদক্ষেপ তৈরি হয়, আমরা সেই বিক্রিয়াকে কি বিক্রিয়া বলতে পারি? অদক্ষেপণ বিক্রিয়া বলতে পারি। তাহলে ওভারঅল চিন্তা করো তো, এই বিক্রিয়ার সাথে কয়টা বিক্রিয়ার সামঞ্জস্য পাচ্ছি? দুইটা। একটা হচ্ছে বিক্রিয়কে পানি রয়েছে এবং সেই পানিকে আমরা H প্লাস এবং OH মাইনাস দুই ভাগে ভাগ করতেছি, এই জন্য সেটাকে বলা হবে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। আর একটা হচ্ছে আমার উৎপাদ যে দুইটা আমরা পেয়েছি, উৎপাদ দুইটাই কিন্তু পানিতে দ্রবীভূত হবে না। HCl পানিতে দ্রবীভূত হলেও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত হবে না। অতএব আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এখানে অদক্ষেপ সৃষ্টি করবে, এবং এই অদক্ষেপ সৃষ্টি যেহেতু এই বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে, তাহলে আমরা বিক্রিয়াটিকে অদক্ষেপণ বিক্রিয়াও বলতে পারবো। অতএব আমাদের গয়ের প্রশ্নটি আমরা এখান থেকে ফুলফিল করে ফেললাম। আচ্ছা, এবারে যাচ্ছি আমরা আমাদের ঘয়ের প্রশ্নে। দেখো তো ঘয়ের প্রশ্নে কি বলেছে? ঘয়ের প্রশ্নে বলেছে যে X ও Y যৌগদ্বয় পরস্পরের বিপরীতধর্মী ব্যাখ্যা করো। আমরা কিন্তু অলরেডি পেয়েছি X কে, বলো তো, X আমাদের ক্ষারক, X যৌগটি আমাদের ক্ষারক, আর Y যৌগটি আমাদের অম্ল। অর্থাৎ অম্ল এবং ক্ষারক এটা কি একে অপরের বিপরীত না? অম্ল এবং ক্ষারক এরা সবসময় একে অপরের বিপরীত। তো আমরা এখন বিক্রিয়া থেকে এটাই প্রমাণ করার চেষ্টা করব যে X একটি ক্ষারক এবং Y একটি অম্ল, এবং শুধুমাত্র প্রমাণ করলেই হবে না, আমাদেরকে এর সাপোর্টিভ রিয়াকশনগুলো, অর্থাৎ ক্ষারক হতে হলে যে রিয়াকশনগুলো থাকতে হয় সেগুলো, অম্ল হতে হলে যে রিয়াকশনগুলো থাকতে হয় সেগুলো আমরা এখান থেকে এক্সপ্লেন করার চেষ্টা করব। তাহলে দেখো ঘ নাম্বার প্রশ্ন। দেখো যে এখান থেকে বলা যায় যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, যেটা বলতেছে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি ধর্মী? ক্ষারধর্মী। কিন্তু HCl কি ধর্মী? HCl অম্লধর্মী। তাহলে একটা যৌগ হচ্ছে ক্ষার, একটা যৌগ হচ্ছে ক্ষারধর্মী, আর একটা যৌগ হলো অম্লধর্মী। সো অম্ল এবং ক্ষারক পরস্পরের বিপরীত, এটা আমাকে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এবারে আসো আমরা ক্ষারকের বিক্রিয়াগুলো আগে দেখি। দেখো ক্ষারকের কথা কি বলেছে এখানে? ক্ষারকের সংজ্ঞায় বলতেছে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষারক, কারণ ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল। অ্যালুমিনিয়াম তো ধাতু, তাই না? ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড ও হাইড্রোক্সাইড যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে ক্ষারক বলে। তার মানে সহজ হিসাব, ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগ হতে হবে,
ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগ হতে হবে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করতে পারলে তাদেরকে আমরা কি বলবো, ক্ষার বা ক্ষারক বলবো। এখন দেখো এখানে একটা এক্সাম্পল তারা আমাদেরকে দিয়ে দিয়েছে। কি এক্সাম্পল দিয়েছে তারা, যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এই যে অ্যালুমিনিয়াম হচ্ছে প্লাস 3 প্লাস OH মাইনাস H প্লাস নাইট্রেট মাইনাস, তাহলে H প্লাস আর OH মাইনাস মিলে কি উৎপন্ন করতেছে, পানি উৎপন্ন করতেছে। আর নাইট্রেট আর অ্যালুমিনিয়াম মিলে কি উৎপন্ন করতেছে, অ্যালুমিনিয়াম নাইট্রেট, লবণ পানি তৈরি হচ্ছে। সো লবণ পানি তৈরি হলে আমরা সেই মানে সংজ্ঞা অনুযায়ী এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে আমরা ক্ষারক বলতে পারবো। তাহলে আমাদের একটা শর্ত এবং তার সাপোর্টিভ বিক্রিয়া আমরা এখানে প্রদর্শন করলাম যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পেরে সে লবণ, অ্যালুমিনিয়াম নাইট্রেট লবণ এবং পানি এখান থেকে সে উৎপন্ন করতে পারতেছে। নাম্বার 2 দেখো যে এছাড়াও দেখো আরেকটা ইম্পর্টেন্ট কথা বলেছে, সেই ইম্পর্টেন্ট লাইনটাকে আমরা মার্ক করতেছি। এছাড়াও এটি লাল লিটমাস পেপারকে নীল করতে পারে, অর্থাৎ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে যেহেতু ক্ষারধর্মী মানে ক্ষারের বৈশিষ্ট্য বা ক্ষারের ধর্ম রয়েছে, তো এরা কি করতে পারবে, লাল লিটমাসকে নীল লিটমাসে পরিণত করতে পারে। সো দেখো এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস লাল লিটমাস, তো এটাকে কি করতে পারবো তুমি, নীল লিটমাসে সে পরিণত করতে পারবে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড লাল লিটমাসকে সে নীল লিটমাসে পরিণত করতে পারবে। তাইলে আমরা এখান থেকে এর বৈশিষ্ট্যগুলো খুব সহজেই ব্যাখ্যা করতে পারবো। ওকে, সো যাচ্ছি আমরা আমাদের নেক্সট অংশে। দেখো নেক্সট অংশে আমাদেরকে কি বলেছে, এবার আমরা যাবো HCl কে নিয়ে। তো HCl এর পয়েন্টগুলো একটু ব্যাখ্যা যদি আমরা করি, তাহলে বলতেছে যে HCl একটি অম্ল, কারণ এটির জলীয় দ্রবণ বিয়োজিত হয়ে আমাদেরকে হাইড্রোজেন আয়ন দান করতে পারে। এটির জলীয় দ্রবণ বিয়োজিত হয়ে আমাদেরকে হাইড্রোজেন আয়ন দান করতে পারে। তোমরা HCl এর যদি অ্যাকোয়া সলিউশন নাও, সেখান থেকে তোমরা হাইড্রোজেন আয়ন পাবা এবং কি পাবা, ক্লোরাইড আয়ন পাবা। সো যেহেতু হাইড্রোজেন আয়ন HCl দান করতে পারতেছে, তাহলে আমরা 1 নম্বরে HCl কে কি বলতে পারবো, অম্ল বলতে পারবো, নাম্বার 1। নাম্বার 2, এছাড়াও HCl কি করতে পারে, নীল লিটমাস পেপারকে লাল করতে পারে ও ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করতে পারে। সো এইখানে আমরা আরেকটা বিক্রিয়া দেখালাম যে HCl যখন নীল লিটমাস পেপারের সংস্পর্শে আসে, তখন সেই নীল লিটমাস পেপারটা কিসে পরিণত হয়ে যায়, লাল লিটমাস পেপারে পরিণত হয়ে যায়। এখন এই লাল যে করতেছে, নীল লিটমাস পেপারকে যে লাল করতেছে, মুখ্য ভূমিকা রাখতেছে HCl এর যে হাইড্রোজেন আয়ন। HCl এর হাইড্রোজেন আয়নই মূলত নীল লিটমাস পেপারকে লাল লিটমাস পেপারে পরিণত করতেছে। নাম্বার 2, একটা গেল ফার্স্ট পয়েন্ট, একটা গেল সেকেন্ড পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট দেখো, HCl শক্তিশালী ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে। নর্মালি যে কোনো অ্যাসিড বা ক্ষার বা ক্ষারক যার কথাই বলো না কেন, এদের কমন বৈশিষ্ট্য হচ্ছে এরা যেন উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করতে পারে। যদি সে লবণ পানি তৈরি করতে পারে দ্যাটস গুড, যদি করতে না পারে তাহলে সেক্ষেত্রে তার সেই বৈশিষ্ট্য প্রকাশ পাবে না। তাহলে যেহেতু HCl একটা সবল অ্যাসিড, HCl এর H প্লাস Cl মাইনাস, সোডিয়াম হাইড্রোক্সাইডের সোডিয়াম প্লাস হাইড্রোক্সিল মাইনাস, তাহলে সোডিয়াম যাবে ক্লোরিনের সাথে, সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি হলো, আর হাইড্রোজেন যাবে মানে H প্লাস যাবে OH মাইনাসের সাথে, উৎপন্ন হয়ে গেল এখান থেকে পানি। সো লবণ এবং পানি তৈরি হলো। তাহলে আমরা অ্যাসিডের 3টে বৈশিষ্ট্য বর্ণনা করলাম। নাম্বার 1, সে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করতে পারবে। নাম্বার 2, সে নীল লিটমাস পেপারকে লাল লিটমাস পেপারে পরিণত করবে। নাম্বার 3, সে ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করতে পারবে। আর ক্ষারের আমরা বৈশিষ্ট্য প্রদান করলাম 2টা। 1 নম্বর হচ্ছে সে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করতে পারবে, আর লাল লিটমাস পেপারকে সে নীল লিটমাস পেপারে পরিণত করবে। ওকে, সো এই যে আমরা ঘ নাম্বারে যে ব্যাখ্যাগুলো করলাম বা ঘ নাম্বারে যে পয়েন্টগুলো দিয়ে দিলাম, তোমরা যদি এগুলো পয়েন্ট আকারে এক্সামে বিক্রিয়া সহকারে সুন্দরভাবে উপস্থাপন করতে পারো, তাহলে আশা করতেছি এই সৃজনশীল প্রশ্নের ঘ নাম্বারটাও খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। সো এখানে আমাদের মূলত ফোকাস করতে হবে এই জায়গাতে যে অ্যাসিড এবং ক্ষারের বৈশিষ্ট্যগুলোই কিন্তু আমরা এই সৃজনশীলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে চেয়েছি, যে অ্যাসিড কি কি রকমের বৈশিষ্ট্য দেখায়, ক্ষার বা ক্ষারক কি কি রকমের বৈশিষ্ট্য দেখায়। তো এরকম ভাবে ধরো HCl এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বাদে অন্য কোনো অ্যাসিড আসলেও কিন্তু তোমরা চাইলে সিমিলার টাইপের মানে ব্যাখ্যা বা বিক্রিয়ার চাইলে তোমরা দিয়ে দিলেই তোমাদের সেই অ্যান্সারগুলো হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই, নতুন কোনো পর্বে আবার তোমাদের সামনে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।